রাত পোহালেই প্রথমবারের মতো এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে দুজন মার্কিন প্রতিনিধি পা রাখবেন ঢাকায়। তারা দিল্লি হয়ে ঢাকায় আসছেন এবং এর মাধ্যমে কিন্তু বাংলাদেশকে আসলে আমেরিকা কোন দৃষ্টিতে দেখতে চায় এই অন্তর্বর্তীকালীন সরকারকে সেটি অনেকটা স্পষ্ট হয়ে উঠবে এবং ভারতের সাথে সম্পর্কের নানা রসায়নও উঠে আসবে তাদের আলোচনায়। এর মধ্যেই জানা গেছে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে অসন্তোষ জানাচ্ছে ভারতের বিভিন্ন পর্যায় থেকে। সেসব বিষয়গুলো আমরা আলোচনা করব। একই সাথে আলোচনায় থাকবে ডোনাল্ড ট্রাম্প এবং কামালা হ্যারিসের সবশেষ যে বিতর্কটি হয়েছে সেই বিতর্কের নানা চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। এর মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের ব্যাপারে বিভিন্ন জায়গায় হাইতিয়ানদের ব্যাপারে তিনি যে বক্তব্য দিয়েছিলেন তারা কুকুর বেড়ার খাচ্ছে, এসব বিষয় নিয়ে প্রতিবাদ হচ্ছে। জার্মানি থেকে প্রতিবাদ জানানো হয়েছে, রাশিয়া থেকে বলা হয়েছে ডিবেট নিয়ে এটি তাদের প্রেসিডেন্টকে এই ডিবেটে টানার কোনো দরকার নেই, তাদের প্রেসিডেন্টকে তাদের মতো করে থাকতে দিতে বলা হয়েছে। এর মধ্যে বোমা ফাটিয়েছেন পোপ। তিনি বলছেন ট্রাম্প এবং কামালা দুজনই ক্ষতিকর, বিশেষ করে মানুষের জন্য, মানবতার জন্য ক্ষতিকর বলছেন তিনি। এবং তিনি বলছেন যে তাদেরকে বেছে নেওয়া হবে একটা কম খারাপ মানুষকে বেছে নেওয়ার একটা বিষয়। এই ধরনের বিষয়গুলো তো আছেই। সব কিছু নিয়েই আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সাথে আছি আমি ইহসান জুয়েল। আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক হাসান ফেরদৌস। একই সাথে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রযুক্তিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক আয়েশা দেওয়ান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। হাসান ফেরদৌস ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা কোন কোন বিষয়গুলো হাইলাইট করেছি নিশ্চয়ই আপনি শুনেছেন। তার মধ্যে আমরা শুরুতে যে বিষয়টি বলছি যে মার্কিন দুজন প্রতিনিধি তারা ঢাকায় যাচ্ছেন, দিল্লি হয়ে আসছেন এবং এটি নিয়ে প্রথম আলো যে লিডটি করছে তারা বলছিল যে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার পথে থাকুক ভারত, চায় যুক্তরাষ্ট্র। আপনার কাছে কি মনে হয়? অনেক ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। আয়েশা, দেখে ভালো লাগছে অনেকদিন পরে। অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান বাংলাদেশ প্রশ্নে পরিষ্কার। বাংলাদেশ প্রশ্নে আমেরিকা আগেও বলেছে তারা বাংলাদেশে একটি স্থিতিশীল বহুমুখী গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চায় এবং এই ইস্যুতেই বিগত সরকারের সঙ্গে তাদের মত পার্থক্য ক্রমশ বাড়ছিল। আপনারা এও জানেন যে শেখ হাসিনা সরকারকে ক্ষমতা রাখবার জন্য ভারত ওয়াশিংটনে এসে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনে এসে লবি করে গেছে। তার যুক্তি ছিল যে শেখ হাসিনা থাকলে ভারত সুস্থির থাকে, এই কারণে যে এর বিকল্প হচ্ছে গিয়ে বাংলাদেশে মৌলবাদের উত্থানকে সাহায্য করা। আমেরিকা সেই যুক্তিটা কার্যত গ্রহণ করেনি। তারা মনে করেছে যে বাংলাদেশে যদি বহুপাক্ষিক মাল্টিল্যাটারাল গণতন্ত্র যদি থ্রাইভ করে তা শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, এই আঞ্চলিক রাজনীতিতে তার প্রভাব পড়বে। এখন কি দেখছি আমরা? এখন দেখছি আমরা ভারত গোসরা হয়ে আছে। ভারত ভীষণ নাখোশ বাংলাদেশের অবস্থানে। একাধিক কারণ, আমি আগে সবটা বলেছি। ভারত দেখতে পাচ্ছে যে যেই সোনার ডিম পাড়া হাঁসটিকে তারা এতদিন লালন পালন করছিল, সে হাঁসটি হঠাৎ করে মরে গেছে। ফলে এখন আর সোনার ডিম পাওয়া তার পক্ষে সম্ভবপর হচ্ছে না। ফলে তারা খুব স্বাভাবিকভাবেই খুব নাখোশ। অন্যদিকে আমেরিকা মনে করছে যে, বিশেষ করে অধ্যাপক ইউনূস ক্ষমতায় আসার পরে তারা মনে করছে যে তাদের পছন্দের একজন লোক ক্ষমতায় এসছে। কোনো সন্দেহ নেই যে ইউনূসের সাথে মার্কিন প্রশাসন, মার্কিন কর্তৃপক্ষ, মার্কিন রাজনীতিবিদের সাথে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আজকের নয়, ইউনূস যখন ছাত্র ছিলেন তখন থেকে ইউনূস চেষ্টা করেছেন, মানে 50 বছর ধরে ইউনূস চেষ্টা করেছেন আমেরিকান পলিটিশিয়ানদের সাথে, আমেরিকান পার্সোনালিটিদের সাথে যোগাযোগ শক্ত করতে, হয়েছেও তাই। আপনারা জানেন তার বন্ধু কারা, কার সাথে তার ওঠাপড়া ছিল এর আগে। ফলে ইউনূস ক্ষমতায় আসাতে, ইউনূস দেশের হাল ধরাতে আমেরিকা স্বস্তি বোধ করছে, এই ভেবে যে না, এমন একজন লোককে পেয়েছি যার মাধ্যমে আমি আমার কথাগুলি ট্রান্সলেট করতে পারবো। কেমন ইউনূস কি চায়, কি প্রয়োজন এই মুহূর্তে বাংলাদেশে? এই মুহূর্তে প্রধান প্রয়োজন হচ্ছে কি আর্থিক সহায়তা। কেমন বাংলাদেশ অর্থনৈতিক সংকটে পড়েছে, নানামুখী সংকট, অভ্যন্তরীণ সংকট, বহির্মুখী সংকট। আমাদের খুব শিগগিরই আমাদের গৃহীত ঋণের পয়সা ফেরত দেওয়া শুরু করতে হবে। সে পয়সা আমাদের কাছে নেই। আমরা না বললে সংকটটা তীব্র হবে, আমাদের ক্রেডিট রেটিং আরো কমে আসবে, যা কিনা আমাদের জন্য ক্ষতিকর। এই অবস্থায় আমেরিকার সমর্থন, আমরা জানি যে আমেরিকা ক্যাশ টাকা আমাদের দেবে না। আমেরিকা এই নির্বাচনী বছরে কংগ্রেসের সমর্থন নিয়ে নতুন অ্যাপ্রোভেশন করা
আশা করাটা অন্যায় হবে না। কিন্তু আমেরিকা যেটা পারে, বিশ্ব ব্যাংক বা IMF, বিশেষ করে IMF এ নতুন অনুদান অথবা ঋণ স্যাংশন করা অনেক সহজ হবে আমেরিকার পক্ষে, এবং বাংলাদেশ ঠিক সেটাই আশা করছে যে তারা IMF এর কাছ থেকে নতুন ঋণ চাইবার তোড়জোড় করছে। এই অবস্থায় ঢাকায় মার্কিন প্রতিনিধির আগমন খুব একটা ভালো লক্ষণ বলে মনে করছি আমি। এটি আরেকটা গুরুত্বপূর্ণ এই কারণে যে ভারত কি করবে বাংলাদেশকে নিয়ে তা কিন্তু অনেকটা ডিসাইড করবে আমাদের ভাগ্য। নানাভাবে ভারত চেষ্টা করলে বাংলাদেশকে নানাভাবে বিপদগ্রস্ত করতে পারে। আপনারা দেখেছেন পত্রপত্রিকায় যে আমরা বিদ্যুতের জন্য কিভাবে ভারত নির্ভরশীল হয়ে পড়েছে। আদানি গ্রুপ আমাদের জন্য বিদ্যুৎ কেন্দ্র করেছে শুধুমাত্র আমাদের জন্য, এবং সেই বিদ্যুৎ কেন্দ্রের যে বকেয়া পাওনা তা কয়েকশো কোটি টাকা ছাড়িয়ে গেছে, এবং তারা এখন সেই টাকাটা দাবি করছে। টাকা না দিতে পারলে তারা হয়তো বা বিদ্যুৎ দেওয়া বন্ধ। এবং আপনারা জানেন আদানির সাথে বর্তমান সরকারের ঘনিষ্ঠ তারা কতটা ঘনিষ্ঠ অবস্থায় আছে। ফলে সরকার চাইলে আদানির মাধ্যমে আমাদের উপর চাপ সৃষ্টি করতে পারে। এর মধ্যে কিন্তু বিদ্যুতের সরবরাহ একটি বড় রকমের সমস্যায় উঠেছে বাংলাদেশে, ঘাটতি দেখা দিয়েছে। গ্যাস নেই, কয়লা নেই, দক্ষ কর্মচারীরা কাজে যাচ্ছেন না, এসব নিয়ে সংকটটা ঘনীভূত হয়েছে। ঠিক এই অবস্থায় ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি স্বস্তির বার্তা যদি আমরা পাই, আমেরিকা যদি বলে তোমার পাশে আমি আছি, আই এম নেক্সট টু ইউ, তোমার সাথে আমি আছি, এই বার্তাটি শুধু আমাকে দেওয়া হবে না, ভারতকেও দেওয়া হবে। হাসান ভাই, আমি একটা বিষয় আপনার সাথে একটু আলোচনা করতে চাই, সেটা হলো যে এইখানে যে দুজন যাচ্ছেন, শুধুমাত্র যে রাজনৈতিক বিষয়গুলো আলোচনা হবে, ডোনাল্ড লুকে আমরা দেখেছি এর আগে থেকে তিনি বাংলাদেশের বিষয়ে অনেক বেশি সক্রিয়, কিন্তু সঙ্গে যিনি আছেন অর্থায়ন বিষয়ক আন্ডার সেক্রেটারি, আপনি যে ইঙ্গিত দিচ্ছিলেন যে অর্থনৈতিক যে একটা সুযোগ পাওয়া কিংবা সুবিধা পাওয়া বাংলাদেশ হয়তো সেটা এই দুজনের সফরের মধ্য দিয়ে যাবে, কিন্তু বড় পরিসরে যে আলোচনাটা হচ্ছে আমেরিকা ইতিবাচক ভাবে এই সরকার দিকে হাত বাড়াবে, আর আপনিও বলছিলেন যে ভারত গোস্বা করে আছে, অভিমান করে আছে। কিন্তু শুধুমাত্র আমেরিকার সুযোগ সুবিধাটা নয়, তাদের এই সফরের মধ্যে দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কটা যে একটা টানাপোড়েন চলছে, সেটা কি একটু স্থিতিশীল হবে কিনা? আমি সেটাই বলার চেষ্টা করছি যে এই দুজন মার্কিন প্রতিনিধি ঢাকায় অবস্থানের ফলে তারা যে বার্তা দেবেন, এবং বার্তাটা কি আমরা কাছে স্পষ্ট, তা হচ্ছে যে তোমার পাশে আমি আছি। ওকে, এই বার্তা যদি আমেরিকা স্পষ্ট করে দেয়, এই বার্তা শুধুমাত্র আমাকে দেওয়া হবে না, ভারতকেও দেওয়া হবে। মাথায় রাখতে হবে যে এই বার্তার দুটো অডিয়েন্স, আমরা বাংলাদেশ এবং ভারত। এবং আমরা এও জানি যে ভারত এবং আমেরিকার মধ্যে কৌশলগত সম্পর্ক কতটা গভীর, কতটা নিকটবর্তী। এই বার্তা ভারতকে রিক্যালিব্রেট করতে বাধ্য করবে। তাদের যে হিসাব আছে বাংলাদেশ সম্বন্ধে, হিসাবটা তারা পরিবর্তন করতে বাধ্য হবে। কারণ আমেরিকাকে বাদ দিলে কিন্তু ভারত নেই। ভারতের যে সাউথ এশিয়ার যে পলিসি, তা পুরোটাই নির্ভর করে আমেরিকার সমর্থন ও তাদের গ্রহণযোগ্যতার উপরে। ফলে আমি আশা করছি যে এই দুই প্রতিনিধি ঢাকা অবস্থানের ফলে একদিকে আমাদের অবস্থা ভালো হবে, অন্যদিকে যে বার্তা ভারতে পৌঁছবে তার ফলে বোধ করি আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক একটু হলেও উন্নত হবে। ওকে, আমি একটু আশিদান আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে হাসান ফেরদৌস ভাই যেটি বলছিলেন যে ভারতের আমেরিকান এই দুই প্রতিনিধি ভারতকে হয়তো কিছুটা বার্তা দেবে, কিন্তু এর আগে আমরা দেখেছি আগের যে সরকার ছিল সেই সরকারের ব্যাপারে কিন্তু আমেরিকার অবস্থান অনেকটুকু স্ট্রং ছিল, তারপরও ভারতের কারণে তারা তেমন কিছুই করতে পারেনি, কারণ ভারত উল্টো আমেরিকাকে ম্যানেজ করার চেষ্টা করেছে, না আওয়ামী লীগ সরকার আছে, তারা ভালো, তাদের এই কাজ ভালো, এইসব কারণে আমাদের দরকার। এখন কি পরিস্থিতি একটু পাল্টেছে বলে মনে হয় যে এখন আমেরিকার এই অবস্থানটা ভারতকে আশ্বস্ত করতে পারবে? কারণ তারা তো বিভিন্ন ভাবেই তাদের প্রতিক্রিয়াগুলো জানাচ্ছিল, রিয়াকশনগুলো জানাচ্ছিল। আপনার কাছে কি মনে হয় যে আপনি হাসান ফেরদৌস ভাইয়ের সাথে কতটা একমত, এবং একই সাথে তাদের উপস্থিতি ভারতকে আসলেই সহযোগিতা করবে কিনা? ধন্যবাদ। হাসান ভাইয়ের সাথে আমি সহমত পোষণ করি। পুরো ব্যাপারটাই হচ্ছে যে আমরা খুব অপটিমিস্টিক ভাবে দেখছি যে এই সফরটি যে হঠাৎ করে যে একটা টানাপোড়েন খুব কঠিন একটা জায়গায় গেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে, সেখানে নিশ্চয়ই কিছুটা নমনীয়তা আনবে। তো এর পেছনে আপনি যেটা হাসান ভাই এক্সপ্লেন করলেন, সেই সাথে আমি শুধু কিছু জিনিস অ্যাড করতে চাই যে বিগত সরকারের সময় কেন আমেরিকা ইন্ডিয়াকে বাইপাস করে, আমরা যদিও জানি যে বিগত সরকারের উপর মার্কিন যুক্তরাষ্ট্র খুব সন্তুষ্ট ছিল না, গত নির্বাচন থেকে কি তার আগের বহু ঘটনা দেখেই আমরা তা আঁচ করেছি বরাবরই, যেটা অসন্তোষ প্রকাশ করছে, কিন্তু সে সময় তারা কোনো
ইনিশিয়েটিভ নেয়নি স্ট্রং, বিকজ আমরা যেটা বললাম যে ভারতের সাথে একটা সম্পর্কের ব্যাপার, আর সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সাউথ এশিয়ার সেই বলয়তে ভারতকে সাথে রাখবে এবং রেখেছে বরাবরই, কারণ এখানে চায়নার এগেনস্টে যেতে হলে তাদেরও একটা বড় শক্তি কিংবা কাউকে দরকার সাথে সঙ্গী হিসেবে সেখানে, এবং সেটা অবশ্যই ভারত। সেটা নানান কারণেই ইন্টারডিপেন্ডেন্সি আছে। ভারত যেভাবে আমেরিকাতে সার্ভিস ইন্ডাস্ট্রিতে যতখানি ভারতের উপর নির্ভরশীল আমেরিকা এই মুহূর্তে, সেটা একটা বিরাট একটা বিষয়, এবং অন্যান্য অনেক অর্থনৈতিক ব্যাপার আছে, রাজনৈতিক ব্যাপারও আছে, সেটা আমরা মোটামুটি জানি। কিন্তু এর বাইরে যে এখনকার বর্তমান যে পরিস্থিতি, এখানে ভারত চায় না যে তা নয়, যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক একটা আবার নতুন করে কিংবা আগের মতো সেরকম না হলেও একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকুক প্রতিবেশী রাষ্ট্র হিসাবে, কারণ সেটা দুদেশের জন্যই খুব প্রয়োজন। যেটা হাসান ভাই বলছিলেন যে আমাদের নানান খাতে আমরা এখন বিভিন্ন রকমের ইকোনমিক ডিফিকাল্টিস ফেস করতে অলরেডি শুরু করেছি, এবং ভারত যেমন পেঁয়াজ রপ্তানি, এটা একটা ছোট্ট উদাহরণ যে তার বন্ধ করে দিচ্ছে বলে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ এখন পেঁয়াজ রপ্তানি করবার চেষ্টা করছে, যেখানে নানান রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে। তো এরকম অনেক সেক্টরেই বাংলাদেশ যেমন ভীষণভাবে ডিপেন্ডেন্ট, যেটাতে আমরা অর্থনৈতিকভাবে সেখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে অনেক লং টার্ম স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে হবে। এটা এই মুহূর্তে যে অবস্থায় আছে সেখানে এভাবে সম্ভব নয় একেবারে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক কেটে দেওয়া, এবং সেটা সমুচিত নয়। তো আবার ভারতের জন্য ব্যাপারটা তাই, কারণ প্রতিবেশী রাষ্ট্র হিসাবে এবং বাংলাদেশের অবস্থান যেখানে ভৌগোলিকভাবে, সেখানে তাদেরকে অবশ্যই ভালো সম্পর্ক রাখতেই হবে তাদের নিজস্ব নিরাপত্তার ব্যাপারেও। তো সেটা তারা করবে, এবং সেটা করবার জন্য আমার মনে হয় এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে এই এবারের সফরটি, তারা দিল্লি হয়েই যাবেন। আমরা জানি কিছুদিন আগেও বাইডেনের সাথে মোদির দেখা করেছেন, এবং সেখানেও এই বিষয়টি এসছে। বর্তমানে রাহুল গান্ধী আমেরিকাতে আছেন, তিনিও এখানে বর্তমান বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক কিংবা শেখ হাসিনাকে নিয়ে যে পরিস্থিতি, সেটা নিয়ে আলোচনা করছেন। তো এটা বিরোধী দল এবং ক্ষমতাসীন দল ভারতের দিক থেকে কিন্তু এই ব্যাপারটা ভীষণ গুরুত্বের সঙ্গে তারা দেখছে পুরো ব্যাপারটাতে, এবং এখানে নমনীয়তা ভারত কিছুটা আনবে, কিন্তু এটার জন্য আমাদের মানে বাংলাদেশের দিক থেকেও যে কিছুটা নমনীয়, কারণ আমরা দেখছি যে ভীষণ রকমের যতখানি অ্যান্টাই ইন্ডিয়ান সেন্টিমেন্ট এখন সাধারণ মানুষের মধ্যে কাজ করছে, কিংবা ডক্টর ইউনূস অবশ্যই তিনিও চান যে সম্পর্ক ভালো হোক, ইমপ্রুভ করুক। তো সেখানে আমার মনে হয় আমেরিকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই রাখবে, এবং ভারত হয়তো সেটাই চায় এই মুহূর্তে। তারা হয়তো দুদিকটাকেই ব্যালেন্স করতে চাচ্ছে, যে তারা যেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে যেভাবে রেখেছেন সেখানেও তাদের একটা নিজস্ব কমিটমেন্ট আছে, সেটার ব্যাপারে তারা হয়তো আমেরিকাকে কনভিন্স করবে যে আমাদের বাংলাদেশের ভেতরে যেই ফিলিংস চলছে এই ব্যাপারটা, সেটাকে কিছুটা নমনীয় করে আনবার ব্যাপারে। অন্যদিকে যেই ডিপ্লোম্যাটিক রিলেশন আছে, বাণিজ্যিক সম্পর্ক আছে, দুটোর ব্যাপারে একটা নিউট্রাল সিচুয়েশনে এনে দিতে। হয়তো আগের মতো সেরকম খুব গভীর সম্পর্ক আশা করছেন যে এই সম্পর্কটা একটা জায়গায় এসে হয়তো দুটো পক্ষ এটা আনতেই হবে, কারণ আমাদের দেশের আপনি জানেন মেডিকেল ভিসা বিভিন্ন ক্যাটাগরিতে ভিসাগুলো বাধ্য হচ্ছে। তো সেটাও দুদেশেরই একটা মত বিনিময় কিংবা এগ্রিমেন্ট তো থাকতেই হবে যে কিভাবে এটা করছে। তো সেরকম বিভিন্ন খাতেই এই কাজগুলো হবে, কারণ তাদেরও অনেক ইন্টারেস্ট আছে আমাদের কাছ থেকে, এবং আমাদেরও এই মুহূর্তে অনেক রকমের ডিপেন্ডেন্সি আছে। তো কেউই কাউকে ছাড়া চলে না, এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এখন আমরা গ্লোবাল সোসাইটিতে থাকি। আমেরিকার যেমন ভারতকে দরকার, ভারতেরও তেমন বাংলাদেশকে দরকার, আবার ভারত আমেরিকাকেও দরকার, সবাইকেই সবার দরকার। একটা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সবাই তৈরি করতে চায়। আমার মনে হয় এটা একটা ভালো ইন্ডিকেটর। জি হাসান ফেরদৌস ভাই, আপনার কাছে যেটা জানতে চাই সেটা হলো যে প্রায় তো 1 মাস হয়ে গেছে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এখন পর্যন্ত বিশেষ করে ভারতের সাথে সম্পর্কের সুবাতাসের যে জায়গাটা, সেটা কোথায় যেন আটকে আছে। এর মধ্যে নতুন করে যোগ হয়েছে ডক্টর ইউনূসের সবশেষ গত সপ্তাহে একটা ইন্টারভিউ নিয়ে ভারতের কূটনীতিকরা তারা অসন্তোষ জানাচ্ছেন। তারা বলছেন যে তার মেগাফোন ডিপ্লোমেসি, এটির নাম দিয়েছেন তারা। এটিকে তারা বলছেন, ডক্টর ইউনূস সেই ইন্টারভিউতে বলেছেন ভারতের সঙ্গে সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে আছে। আবার তিনি শেখ হাসিনার ব্যাপারে বলেছেন যে তাকে যদি রাখতে হয় তাহলে তাকে চুপ করে থাকতে হবে। আগে শেখ হাসিনা তার ব্যাপারে টুপ করে ফেলে দেওয়ার কথা বলেছেন, এখন তিনি চুপ করে রাখার কথা বলছেন। সবকিছু মিলে তারা রিয়েকশন দিচ্ছেন। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে
এরপরে অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির সাথে সব দেশেরই রাষ্ট্রদূতদের সাথে আলোচনা হচ্ছে, ভারত এখন পর্যন্ত কোনো আলোচনা করতে রাজি হচ্ছে না কিংবা কোনো আলোচনা করছে না। এই যে একটা বিষয়, এখন যদি তার সাথে যোগ হয় যে ব্যক্তিগত পর্যায়ে অর্থাৎ ডক্টর ইউনূসের ব্যাপারে তারা গুসা করছেন, আবার ভারতের ব্যাপারে বাংলাদেশের মানুষের আপত্তি আছে, সম্পর্কটা স্বাভাবিক করার রাস্তাটা কি হতে পারে? খুব ট্রিকি, সংকটটা খুব গভীর, এই অর্থে যে ভারত এই মুহূর্তে খুবই মানসিক অশান্তিতে আছে। কারণ হচ্ছে যে যাকে আশা করে 20 বছর ধরে আমরা লালন পালন করলাম সে নেই, এবং ভারত যেটা করেনি তা হচ্ছে যে অন্য বিকল্প কোনো নেতৃত্বকে, রাজনৈতিক সংগঠনকে বা নেতৃত্বকে কাল্টিভেট করেনি। সব ডিম তারা একটা বাক্সেই রেখেছে, সেই বাক্সটা, সেই ঝুড়িটা পড়ে গেছে, সব ডিম ভেঙে গেছে। তো কার সাথে কথা বলবে? মানে ভারতের ফেলিয়ারটা ইজ মনুমেন্টাল, ডিপ্লোম্যাটিক, ইন্টেলিজেন্স, স্ট্র্যাটেজিক ফেলিয়ারটা মনুমেন্টাল। কখনোই আপনি আপনার সব ডিম এক বাক্সে রাখবেন না, এটা বুদ্ধিমানের কাজ নয়, যে কাজটা ভারত করেছে। এবং ইউনূস সাহেব এমন একজন লোক যিনি ডিপ্লোম্যাট নন, তিনি একজন, আমি কি বলবো, সোশ্যাল এন্টারপ্রেনার। তিনি কেমন একজন ভিশনারি, নন পলিটিক্যাল লোক, একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, এবং তিনি কোনো কথা ছলাকলা করে না বলে স্পষ্ট করে বলছেন যে না, তিনি এটাকে মাখন দিয়ে সুন্দর করে বুঝিয়ে বলতেন না, সমস্যা আছে, সমস্যা বিটা, তা না, সরাসরি তিনি বলেছেন। আই লাইক ইট। বার্তাটা ভারতকে পৌঁছানোর প্রয়োজন আছে। আপনি ভারতের মিডিয়া যদি পড়েন, ভারতের মিডিয়া এই মুহূর্তে এই পরিমাণ বাংলাদেশ বিদ্বেষী। আপনারা জানেন যে বাংলাদেশ দল যাচ্ছে খেলতে ক্রিকেট ইন্ডিয়াতে, সে খেলা হবে কি হবে না তা নিয়ে কথা উঠেছে, কারণ ভারতীয় ফ্যানরা, বেশ করে হিন্দুত্ববাদীরা হুমকি দিয়েছে তারা আক্রমণ করবে। এই পর্যায়ে পৌঁছে গেছি আমরা। যখন আমাদের সম্পর্কটা তলানিতে ঠেকেছে, তখন তাকে অকারণে কেন আমি মিথ্যা বুঝ দিব যে না সব ঠিক আছে? সব ঠিক নেই, সব ঠিক নেই। এই সিদ্ধান্ত নিয়ে আসুন আমরা কথা বলতে এগোই। ঠিক যে নেই এটা আগে মানি আমরা। এবং আপনারা দেখেছেন যে ইউনূস সাহেব কি বলেছেন, আসুন আমি যাচ্ছি ওয়াশিংটনে, আমরা কথা বলি মুখোমুখি। ভারত এখন পর্যন্ত রেসপন্ড করেনি, এটা অভাবিত। দুইটি প্রতিবেশী দেশ, তার নেতারা ওয়াশিংটনে আসছেন জাতিসংঘে, একজন বলছে আমি কথা বলতে চাই, অন্যজন কোনো রায় দিচ্ছেন না। এমন ঘটনা কখনো ঘটেনি। এটা অত্যন্ত অকূটনীতিসুলভ, অবন্ধুসুলভ, এবং আমি বলবো যে অত্যন্ত আনাড়ির মধ্যে একটি ব্যবহার করছে ভারত। এবং ট্রাম্প এবং কামালা হ্যারিসও সম্ভবত এমন আচরণ করেন না। বেশ ভালো একটা এক্সাম্পল। এক্স্যাক্টলি, আমরা হচ্ছে ভারতের সেই ছোট ভাই, যে ছোট ভাই যে কোনো কারণেই হোক তাকে একটা পাল্টা চট দিয়েছে। এই চটটা কিছুতে ভারত হজম করতে পারছে না। ভারত যদি ম্যাচিওর হয়, বুদ্ধিমান হয়, ভারত যদি সুস্থির হয়, তাহলে বুঝবে যে অবস্থাটা পাল্টেছে। এবং যে কথাটা আয়েশা বললো, আমার সঙ্গে একমত হয়ে বলছি যে ভারতের, আমাদেরকেও ভারতের প্রয়োজন। প্রমাণটা কি দেখছেন আপনারা, মণিপুরে কি ঘটনা ঘটছে, মানে কাকতালীয় হলেও বিষয়টা একই সময় ঘটছে পশ্চিমবঙ্গে, মণিপুরে। ইঙ্গিতটা কি? এটা তো আজকের সমস্যা নয়। মণিপুর বা সো কল্ড 7 সিস্টার্স নিয়ে ভারতের যে উত্তেজনা, তা কিন্তু বাংলাদেশ হওয়ার আগে সময় থেকে, 60s থেকে বাংলাদেশকে, ইস্ট পাকিস্তানকে ব্যবহার করা হতো এই 7 সিস্টার্সে বিচ্ছিন্নতাবাদীদেরকে ট্রেনিং দেবার জন্য। সেই সুযোগ কিন্তু বাংলাদেশের হাতে এখনো আছে। ঠিক যে কথাটা ইঙ্গিতে বলেছেন, কিন্তু খানিকটা অপূর্ণশুরু ভাবে হলো, আমাদের কোনো সমন্বয় কি তারা বলেছেন যে আমরাও কিন্তু তোমাদের জন্য চাবল তৈরি করতে পারি। কথাটা খুব কূটনীতিসুলভ নয়, খুব একটা বুদ্ধিমানের কথাও নয়, কিন্তু সত্যি কথা। এবং তারা এটাও বলেছে যে সম্পর্কটা হবে চোখে চোখ রেখে, নত জানো নয়, চোখে চোখ রেখে সম্পর্কের কথা বলছিলেন তারা। কিন্তু অন্য কথা তারা বলেছেন যে আমরা 7 সিস্টার্সে সমস্যার সৃষ্টি করতে পারি। একথা ইনফ্যাক্ট ইউনূস সাহেব প্যারিসে বসেই বলেছিলেন যে যদি আমাদের দেশে অসন্তোষ, আমাদের যদি আনরেস্ট ঘটে, তোমাদের কোনো আনরেস্ট ঘটতে পারে। কিন্তু হাসান ভাই, এটা কথার জন্য খুব জনপ্রিয় একটা কথা হতে পারে, কিন্তু কূটনীতির জন্য কি এটা কোনো শুভকর কথা? একজন রাষ্ট্রপ্রধান, একজন সরকার প্রধান এই কথা বলাটা খুব একটা ভালো মেসেজ নয়।
যে থ্রেটের মতো মনে হতে পারে। ফলে আমি আগেও বলেছি যে কথাটা খুব একটা সুন্দর শোনায়নি, ভারত ভালোভাবে গ্রহণও করেনি। এখন আমরা কি দেখছি, আমরা এই যে দুই পক্ষের মধ্যে কথা চালাচালি হচ্ছে, ভারতের সর্বোচ্চ পর্যায়ে কোনো রকমের নেগেটিভ কথা আসেনি যতটা আমরা বলেছি। এটাই মনে করি আমরা বলেছি, কারণ যে আমরা তো আহত পার্টি। আমরা আহত কি কারণে, যে তোমাদের জন্যই আমরা গত 15 বছর এই স্বৈরাচারী সরকারের অত্যাচার তোমাদের জন্য ভোগ করেছি আমরা। ফলে আমাদের ক্ষোভ তো থাকবেই, তোমাদেরকে বুঝতে হবে আমাদেরকে আমরা কেন ক্ষুব্ধ, আমরা কেন রাগান্বিত, তোমাদের বুঝতে হবে। যদি ভারত না বোঝে, এত তার আনাড়ি হয়, তার ফল তাদের ভোগ করতেই হবে। মাথায় রাখতে হবে যে যেটা বললো আমি আবার বলি, রাইট, ভারতকে আমাদের প্রয়োজন, খুব প্রয়োজন। পানি আসবে না উজান বে, আমরা ভাটির দেশ, ভারতকে আমাদের প্রয়োজন। ডিম আসবে না, বিদ্যুৎ দেবে না, ঠিকই আছে, কিন্তু আমরাও তোমাদের জন্য প্রয়োজনীয়। তার প্রমাণ ওই চিকেন নেকের গল্প আপনারা জানেন। চিকেন নেক করিডোর যদি আমরা না দেই, তোমাদের এই কানেক্টিভিটি তৈরি হবে না। সবচেয়ে বড় কথা, রাজনৈতিক এবং সামরিক অসন্তোষ আমাদের সূত্র থেকে হতে, আমি বলছি না হবে, হতে পারে কিন্তু। ফলে প্লিজ আসলে কথা বলি, আমরা সংলাপ ছাড়া আমাদের সমস্যাগুলি মিটবে না। ঠিক। আশা জানাপা, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো যে খুব দ্রুতই জাতিসংঘের ৭৯তম অধিবেশন শুরু হচ্ছে এবং সেইখানে আমেরিকার পক্ষ থেকেও, বিশেষ করে যে প্রতিনিধিরা এখন ঢাকা আছেন তাদের পক্ষ থেকে একটা চেষ্টা চলছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদী যদি সাইডলাইনে একটা বৈঠক, ২-৪টা কথাবার্তা হওয়া সম্ভব হয়। যেহেতু বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিকতা আছে, ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত না কিছু পাওয়া যায়নি, কিন্তু যদি এটি হয়, এটি তো আসলে সম্পর্কের দেখা হলে, তো আসলে কথা হলে অনেক কিছুই সম্পর্কটা উন্নত হয়। আপনি কতটা আশাবাদী হতে পারছেন? আমি আশাবাদী যে, যেটা বললাম যে এবারের মার্কিন যুক্তরাষ্ট্রের যে সফরটি, এটা নির্ধারণ করবে যে কতখানি আমরা আশাবাদী হতে পারি। কারণ এই সফরের পরপরই আমরা হয়তো একটা ইন্ডিকেশন পাবো, কিংবা ওই সময় যে বার্তাটি ওনারা দেবেন, কারণ ওনারা দিল্লি হয়েই যাবেন ঢাকাতে। তো সেখানে আমি বলবো যে এটা ভারতের জন্য, যেটা হাসান ভাই বললেন, যে এটা ভীষণ রকমের পলিটিক্যাল অ্যাসপেক্টস থেকে, এটা ইমোশন দিয়ে না চিন্তা করে, তারা যে স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক করেছে, যে একটি দলের উপরই পুরো নির্ভর করেছে, যেটা আমি এর আগেও বলেছি, যে প্রতিবেশী দেশ হিসাবে যেই ক্ষমতায় আসুক তার সাথেই, এবং আমাদের বেলায়ও বাংলাদেশের জন্য একই কথা অ্যাপ্লিকেবল, যদি সেখানে বিজেপি সরকার না থেকে কংগ্রেস আসুক, যেই থাকুক, আমাদেরকে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবার চেষ্টা করতে হবে। কারণ এখানে খুব বন্ধুত্বের চাইতেও বড় ব্যাপার হচ্ছে আমরা প্রতিবেশী, এবং সেখানে আমাদের আজকে যেই গ্লোবাল ডিপেন্ডেন্সির কারণেই আমাদেরকে আন্তর্জাতিক সম্পর্কের পরিমণ্ডল থেকেই বিচার করলে দুটো দেশের মধ্যে সম্পর্ক ভালো রাখতে হবে, সৌহার্দ্যপূর্ণ রাখতে হবে। তো এখানে আমরা কত গভীর সম্পর্ক তৈরি করব, সেটা তার পরের লেয়ার। তো এই ব্যাপারটিতে ভারতকে বিচক্ষণতার এখানে পরিচয় দিতে হবে, যে ইমোশনালি এটাকে যদি না দেখে, যেটা বললেন যে ডিপ্লোম্যাটিক ভাবে যদি চিন্তা করে, কিংবা রাজনৈতিক, যেটা এই 7 সিস্টার নিয়ে আমরা জানি, 7 সিস্টারের ট্রেনিংটাতে বাংলাদেশটা করিডোরের মতো ইউজ হয়, কিন্তু ট্রেনিংটা হয় কোথা থেকে? আইএস দিয়ে, সেখানে পাকিস্তান থেকে কিংবা সেই দিক থেকে আসছে, এবং এটা একটা বিরাট ফ্যাক্টর, ওদের জন্য একটা বিরাট হুমকি, এবং যেটা বিগত সরকারের সময় তারা একেবারেই খুব নিশ্চিন্তে ছিলেন, সেটা অ্যাসিওর করা হয়েছিল। এবং তারা চাইবে যে সরকারই আসুক তাদের সাথে সম্পর্কটা ভালো রেখে ওই একটি জায়গায় তাদেরকে সিকিউর থাকতে হবে, সেফ থাকতে হবে। তারপরে আছে চায়নার সাথে তাদের যে সম্পর্ক, সেখানেও তাদেরকে অনেকখানি তাদের সঙ্গী দরকার, যেখানে তারা চায়নার দৌরাত্ম্য থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে, এবং আমেরিকা হয়তো সে ব্যাপারটা তাদেরকে কোঅপারেট করবে। কিন্তু এখানে এই মুহূর্তে ভারতের অনেকগুলো ইন্টারেস্ট এরিয়া জড়িয়ে আছে। তারপরে আমরা অলরেডি যেটা মৌলবাদ নিয়ে ভয় ভারতের আছে, এবং বাংলাদেশের যারা কনসিয়াস লোকজন, আমাদের দেশের যে চর্চা, শিল্প, সাহিত্য সব নিয়ে আমরা দেখছি যে এই সরকার পরিবর্তনের পরপরই যেমন কিছু কিছু মৌলবাদ অলরেডি চারা দিয়ে উঠেছে, যেগুলো একেবারেই কাম্য নয়, কিংবা আমরা এই ধরনের ঘটনা বাংলাদেশে আমরা দেখতে চাইনি এবং চাইও না। তো এই ব্যাপারগুলো তারা যদি এখন বাংলাদেশকে আরো যত বেশি আইসোলেট করবে, সম্পর্কের দিক থেকে যত বেশি টানাপোড়েনে বাংলাদেশ পড়বে, এটা আমাদের এটা যে কোনো দেশের একটা নেচার। আপনি দেখুন, এতদিন কিন্তু পাকিস্তানকে নিয়ে এত কথা হয়নি। আপনি জানেন যে এখন এমন বলেছেন যে যদি দূরে ঠেলে দেওয়া হয়, তখন আসলে অন্য যারা ইন্টারেস্ট গ্রুপ আছে তারা বাংলাদেশকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করবে। এটা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে না, সম্পর্কের ব্যাপারে ডিপেন্ডেন্সি তো থাকবে।
আপনি যখন জায়গাটা ছেড়ে দেবেন কেউ না কেউ এসে সেটা নিয়ে নেবে। তো সেটা নিশ্চয়ই আপনি এমন কাউকে নিতে দিতে চান না যেটা আপনার কাছেও পছন্দনীয় নয় এবং বাংলাদেশের জন্য সেটা হুমকির। তো সেই বুদ্ধিমত্তার পরিচয় দিতে হলে তাদেরকে ভালো লাগুক না লাগুক, বর্তমান সরকার আগামীতে যারাই আর বসবে সম্পর্কটাকে ধরবে। জি, কারণ আপনি যদি নিজেদেরকে সেফ রাখতে চান তাহলে এটা করতে ওকে, অনেক রাজনৈতিক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু হাসান ফেরদৌস ভাই আপনার কাছে সংক্ষেপে শুনবো, তারপর একটা বিরতিতে যাব, বাংলাদেশের ভিতরকার ঘটনা শুনবো। আমি একটু পড়ছিলাম যে সার্জিস আলম আন্দোলনের অন্যতম সমন্বয়ক, তিনি বলছিলেন যে দল আর মার্কার সময় শেষ, এখন সময় যোগ্যতা দেখানোর। আমরা সবসময় দেখি, এমনটা আমরা 111-এর সময় দেখেছি, যখনই আসলে তৃতীয় কোনো পক্ষ যারা হয়তো রাজনীতির বাইরে থেকে আসেন, তাদের রাজনীতির ব্যাপারে এক ধরনের নানা ধরনের উন্দাসিকতা থাকে। এখন এমন কোনো কিছু তারা এই সমন্বয়করা তো নানা জেলায় জেলায় গিয়ে পজিটিভলি তারা ইতিবাচক কথাগুলো বলছেন। এখন পর্যন্ত 1 মাসের যে সরকার ব্যবস্থাপনা, আপনার অবজারভেশনটা শুনবো যে আপনি বিরাজনীতিকরণের কোনো ইঙ্গিত দেখতে পাচ্ছেন কিনা। প্রথম কথা আমি মনে করি যে সার্জিস আলম কি বললেন এটাকে হেডলাইন করার কোনো প্রয়োজন নেই। সরকারের ভেতরের লোক নন, নীতি নির্ধারক নন, তিনি আন্দোলনকারীদের একজন। বললেন সেটা অতটা গুরুত্ব, এটাই মনে করি আমরা একটা অদ্ভুত কাণ্ড করছি। আমরা কে কোথায় কে কি বললো আমরা সেই চিলের পেছনে ছোটা শুরু করেছি, দ্যাটস রং। ওকে, পাশাপাশি এও ঠিক যে বাংলাদেশের পরিবর্তিত রাজনীতিতে এদের কণ্ঠস্বরটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা আগামী দিনগুলোতে ভূমিকা থাকবে তাদের সবকিছুতেই, ভূমিকা থাকবে কিনা জানি না, তারা রাখার চেষ্টা করছে দেখতে পাচ্ছি আমরা। ওকে, এবং কোনো কোনো ক্ষেত্রে এটা ডিসরাপটিভও বটে। এরা কেউ নীতি নির্ধারক নয়, এরা কেউ প্রশিক্ষিত নয়, এদের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। ফলে এরা যা করছে বাইরে থেকে অনেক ক্ষেত্রে তা ভালো হচ্ছে, মন্দই হচ্ছে আমার ধারণা। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে আমরা এইসব বিষয় নিয়ে আরো আলোচনা করব। দর্শক সঙ্গে থাকুন। আবার স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। দর্শক, সাথে আছি আমি সানজুয়েল। আমাদের সাথে যুক্ত হচ্ছেন লেখক, সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক হাসান ফেরদৌস এবং একই সাথে আছেন প্রযুক্তিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক আয়েশা দেওয়ান। আপনাদের দুজনকে আবার স্বাগত জানাচ্ছি। হাসান ফেরদৌস ভাই, আমরা একটু আমেরিকার রাজনীতিতে ফিরতে চাই। নির্বাচনের আগে যেটি ঘটেছে, প্রথম বলা যায় তাদের দুজনের জন্য প্রথমবারের মতো একটি প্রেসিডেন্সিয়াল ডিবেটে মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং কামালা হ্যারিস। যদিও তারা বিতর্কের মঞ্চ ছেড়ে এর মধ্যে প্রচারণার মাঠে নেমে গিয়েছেন, কিন্তু এখনো আলোচনায় বিতর্কটি থেকে যাচ্ছে। যে বিষয়টি কে জিতলো কে হারলো সেটি নিয়ে আমি হয়তো আপনার কাছে জানবো না, যেটি জানতে চাই সেটি হলো বিতর্কটা কতটা প্রত্যাশিত, অর্থাৎ তাদের ভোটারদের, সমর্থকদের কাছে তারা তাদের যে মেসেজটা দিতে চেয়েছেন সেটা কতটা দিতে পেরেছেন। সবসময় নির্ভর করে মেসেজটা কে গ্রহণ করছে তার উপরে, গ্রহীতার উপরে। আমরা কি দেখেছি যে যারা আনডিসাইডেড, যদি আপনারা সিএনএন এর আনডিসাইডেড ভোটারের পোলটা দেখে থাকেন, তারা কার্যত এখনো আনডিসাইডেড রয়ে গেছে। খুব যে নিডলটা, তা কাঁটাটা যে খুব ঘুরেছে তা কিন্তু নয়, কিন্তু ঘোরা শুরু হয়েছে। তা বোঝার 3টে উপায় আছে। এক হচ্ছে যে জনমত জরিপ। যেদিনই ডিবেট হলো না, যে ডিবেট হওয়ার আগের দিন কমলা হ্যারিস 1 পয়েন্টে পিছিয়ে ছিলেন ন্যাশনাল পোলে, 1 পয়েন্ট পিছিয়ে ছিলেন। ডিবেটের দিন তিনি সমান সমান হলেন। ডিবেটের একদিন পর তিনি 1 পয়েন্টে এগিয়ে গেলেন। আর আজকে যে ওপিনিয়ন পোল বেরিয়েছে রয়টার্সের, দেখতে পাচ্ছি আমরা সেখানে তিনি 47-42 5 পয়েন্টে এগিয়ে গেছেন। আজকের যে ওপিনিয়ন পোল রয়টার্স এবং ইপসাসের, তাতে 47-42 5 পয়েন্টে। যদি আমরা আগের ডেফিসিট ধরি, আমরা আগের ডেফিসিট মানে যখন বাইডেন ছিলেন তখনকার ডেফিসিট ধরি, তাহলে এটা প্রায় 8-9% পৌঁছে যায়, যেটা কমলা হ্যারিস ওভারকাম করেছেন। ড্রামাটিক, এটা একটা দিক ওপিনিয়ন পোল। 2 নম্বর, মুড। কার কেমন মুড? আপনারা দেখেছেন যে বিতর্ক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে টেইলর সুইফট কমলা হ্যারিসকে এন্ডোর্স করেছে। টেইলর সুইফট কে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় 1 নম্বর সেলিব্রিটি পপ সিঙ্গার। তার প্রায় 277 মিলিয়ন ফলোয়ার্স আছে, এবং তিনি এন্ডোর্স করার সঙ্গে সঙ্গে লিটারালি মিলিয়নস অফ ইয়াং ভোটার্স রেজিস্ট্রি করা শুরু করেছে। 2 নম্বর।
3 নম্বর, ট্রাম্প এবং কমলার ব্যক্তিগত রিয়াকশন। কমলা কি বলছেন? লেটস ডু ইট এগেন, আসো আরো একবার আমরা বিতর্ক করব। ট্রাম্প কি বলছেন? না, আমি জিতেছি। যদিও সমস্ত ওপিনিয়ন পড়ে দেখেছি আমরা যে তিনি হেরেছেন, আমি জিতেছি, আমি আর তর্ক করব না। এবং এটা বলছিলেন যে হেরে যায় সেই আরেকবার করতে চায়, আমি কেন করব? কামালা হেরে গেছে বলে আরেকবার করতে চাইছে। আমরা সবাই কি জানি আসলে তিনি হেরেছেন। তিনি না হারলে বিতর্কের রাতে, তিনি বিতর্কের পরে স্পিন রুমে যে নিজেই ব্যাখ্যা করা শুরু করতেন না, নিজে দাবি করতেন না যে সবচেয়ে সুন্দর সে কখনো বলে আমি সবচেয়ে সুন্দর, যে সবচেয়ে বুদ্ধিমান সে কখনো বলে সবচেয়ে আমি বুদ্ধিমান। আমরা বলবো, আমরা কি বলছি না, তুমি সকল ইনক্লুডিং রিপাবলিকানরা বলছে যে না, খুব একটা ভালো তুমি করনি। ঠিক যেমন আমরা বলেছিলাম বাইডেনকে, ইট ওয়াজ নট এ গুড নাইট ফর বাইডেন, বলেছিলাম তো আমরা, কমলাও বলেছিলাম একই কথা ট্রাম্প সম্বন্ধে। এই যে মুড সুইংটা হচ্ছে, মুখ বদলাচ্ছে, তার মানে ট্রাম্প মনে মনে স্বীকার করে নিচ্ছে যে ভাই আমার কাজটা তো ভালো হয়নি। সর্বশেষ কি আজকে এখন তিনি কি বলেছেন? যা তিনি ভাবছেন তিনি হয়তোবা অক্টোবরে আরেকবার তিনি ডিবেট করতে পারেন, কারণ তারপর চাপটা আছে, তার উপর চাপ আছে ফ্রম হিজ অ্যাডভাইজার্স যে ইউ মাস্ট ফেস ইট। কারণটা কি? ডিবেটে কিন্তু সাবস্টেন্টিভ কিছু আলোচনা হয়নি, ডিবেট ওয়াজ এ পারফরমেন্স, নাটক একটা হয়েছে। এই নাটকে কেউ কিন্তু কোনো বিষয়ে গভীর আলোচনা করেনি, কোনো পলিটিক্সে, এবং মাত্র 2 মিনিট করে সময় ছিল, খুব বেশি গভীরে যাওয়ার সুযোগও ছিল না। সময় কথা বলার জন্য আমরা টিভিতে কথা বলছি 2 মিনিট কিন্তু অনেক সময় আমার পয়েন্ট এক্সপ্রেস করার জন্য। কমলা কি করেছেন? কমলা ডোনাল্ড ট্রাম্পকে বেইট করেছেন, মূল বিষয় থেকে সরিয়ে এনে এমন সব বিষয় তিনি তাকে ঢুকিয়ে দিয়েছেন যে বিষয় দেখে মনে হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প কোনো একটি বিষয়ে সুস্থিরভাবে কথা বলার তার যোগ্যতা নেই। কমলার পাশে তাকে অস্থিরই মনে হয়নি, তিনি ক্রুদ্ধ, অসন্তুষ্ট, এবং মনে হয়েছে যে কমান্ডার ইন চিফ হওয়ার তিনি যোগ্য নন। মানে ডিসকমফোর্ট ছিলেন, তিনি খুবই ডিসকমফোর্টেবল ছিলেন, একবারের জন্য তিনি কামালার দিকে তাকাচ্ছিলেন না। দেশের যিনি কমান্ড, যার হাতে অ্যাটমিক নিউক্লিয়ার বাটন আছে, তিনি যদি এত সহজে খেপে যান। আমি একটা কথা বললাম, তোমার ক্রাউড সাইজ খুব ছোট, আর তুমি খেপে যে চিৎকার শুরু করে দিলে, তার মানেটা কি? ইউ আর নট কোয়ালিফাইড টু বি দ্য কমান্ডার ইন চিফ। এইটা প্রমাণ করেছে, এবং আমি বলবো যে দ্যাট ওয়াজ হার টার্গেট এন্ড শি ফুলফিল হার টার্গেট ভেরি ওয়েল। আপনি পোলগুলো নিয়ে কথা বলছিলেন, আমরা একটু পোলগুলো আজকে সবশেষে একটু দেখে আসতে চাই। আপনি যেটা বলছিলেন যে এখন পর্যন্ত কামালা, আমরা যে তথ্যটা পেয়েছি, কামালা ন্যাশনাল পোলে 48% এবং ট্রাম্প 45% জনপ্রিয়তা দিকে আছেন। এবং এরপরে যে কার্ডটা আমাদের হাতে আছে, সেখানে আমরা দেখছিলাম যে 7টি ব্যাটল গ্রাউন্ড স্টেটের আসলে কি অবস্থা পোলে। সেখানে বলা হচ্ছে 3টি করে ব্যালেন্স অবস্থা আছে। ট্রাম্প 3টিতে এগিয়ে আছেন, কামালা 3টিতে এগিয়ে আছেন। ট্রাম্প যে 3টিতে এগিয়ে আছেন সেগুলো হলো নর্থ ক্যারোলিনা, অ্যারিজোনা এবং জর্জিয়া। আর কামালা হ্যারিস এগিয়ে আছেন পেনসিলভেনিয়া, মিশিগান, উইসকনসিনে এবং নেভাডাতে টাই, দুজনই টাই অবস্থায় আছেন। এটি আমরা দেখছিলাম। আমি একটু আয়েশা দেওয়ান আপনার কাছে জানবো, সেটা হলো যে এখন তো বিতর্ক শেষ, আপাতত শেষ, আরেকটি নতুন ডেট না আসা পর্যন্ত দুজনই প্রচারণায় ব্যস্ত আছেন এবং খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে এই 7টি ব্যাটল গ্রাউন্ড স্টেটকে। এগুলোর ক্ষেত্রে কামালা হ্যারিসের স্ট্র্যাটেজি নিয়ে তার ডেমোক্রেটিকদের যারা শীর্ষ আছেন তারা অনেকেই মনে করছেন যে তিনি আরো একটু অ্যাক্টিভ হওয়া দরকার, কিংবা তার নতুন পলিসিতে যাওয়া দরকার। এখন পর্যন্ত ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলোতে তার যে প্রচারণা, সেখানে আপনি কতটা সন্তুষ্ট হতে পারছেন? হ্যাঁ, ব্যাটল গ্রাউন্ড থেকে আপনি জানেন প্রচারণা 100% মানে এই মুহূর্তে যেখানে আছে আরো বেশি কাজ করতে হবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে প্রচারণাটা আপনি কিভাবে করবেন, কোন প্রেসিং পয়েন্ট গুলোকে অ্যাড্রেস করতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তা এবং তার অ্যাডভাইজাররাও সেটা ইয়ে করছে। এবং গণজরিপ থেকে কি আসছে, যে কথাটা হাসান ভাই বললেন যে ডিবেটে তারা অনেক কিছু, কিন্তু কমলা হ্যারিস জিতেছে, আমরা বলছি ডিবেটে খুব ভালো করেছে, কিন্তু আমরা যদি খুব নিউট্রাল ভাবে সারফেস থেকে দেখি, তারা কিন্তু কোনো কিছুই ডিপে যায়নি। এবং দুটো ব্যাপার সবাই ভীষণ নজর কেড়েছে, ইভেন ডেমোক্রেটরাও সেটা নোটিস করেছে, যেটা হচ্ছে অ্যাবর্শন নিয়ে উনি কথা বলেছেন, শি ইজ অফকোর্স এটার পক্ষে, কিন্তু যেখানে কিছু প্রশ্ন এসেছিল কথার মাঝখানে, কিন্তু যেটা বেইট করেছে ট্রাম্পকে, কিন্তু উনি নিজে সরাসরি তার পলিসি কি হবে কিংবা সেখানে তার স্ট্যান্ডটা কতখানি স্ট্রং, সেটা কিন্তু কোনো ডিটেলসে যায়নি। ইমিগ্রেশন নিয়েও তাই হয়েছে। তো তারপরে যেমন ইসরায়েল ইস্যু, প্যালেস্টাইন ইস্যুটা এখনো ইটস এ বিগ প্রেসিং ইস্যু,
এবং ডিবেটের পরে যতগুলো পোল থেকে নিউট্রাল ভোটারদের মধ্যে যারা এখনো আনডিসাইডেড, তাদের কাছে কিন্তু এটা একটা অনেক বড় ফ্যাক্টর, অনেকের কাছেই, যা তারা বলছে যে আমরা ইসরায়েল প্যালেস্টাইন পলিসি নিয়ে তেমন কিছু শুনিনি, অ্যান্ড উই আর এক্সপেক্টিং টু হিয়ার মোর। তো সেটা তার অ্যাডভাইজাররা যেটা বলছে যে এই বিষয়গুলোকে এবং এই ব্যাটল গ্রাউন্ড স্টেট গুলোতে হয়তো এই বিষয়গুলো থাকার সাথে সাথে ইকোনমিক যেই অ্যাডভান্সমেন্ট, কারণ যেটা বলা হচ্ছে যে ওখানে আমরা অনেকেরই যারা প্রো ট্রাম্প কিংবা এখনো দুদিকে সুইং করছে সেরকম মানুষদের অনেকেরই হচ্ছে যে আমরা গত এই 4 বছরের আগে 4 বছর আমরা ভালো ছিলাম, যদিও টেকনিক্যালি কিন্তু ইনফ্লেশন কমেছে, অন্যান্য ব্যাপারে অর্থনৈতিক ভাবে আমরা বেটার অফ, কিন্তু সেটা সাধারণ মানুষ অনেক জায়গাতেই সেটা দেখতে পাচ্ছে না। তো এটাকে এক্সপ্লেন করা এবং তার পলিসি গুলোকে আরেকটু ডিটেল ভাবে লোকজনের কাছে পৌঁছতে হবে। তো আমার মনে হয় এই ব্যাটল গ্রাউন্ড স্টেটে প্রত্যেকটাতেই যেগুলোতে ব্লু দেখাচ্ছে সেখানেও কিন্তু স্টিল ইউ হ্যাভ টু ওয়ার্ক অন দোজ স্টেট টু, আর বাকি সবগুলোতে, কারণ সেখানেই সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে। এবং এই 3টি বিষয় আমার মনে হয়, বিশেষ করে 3-4টি বিষয় ভীষণভাবে আলোচনায় ডিবেটে আশাদান, আপনি খেয়াল করেছেন কিনা যে ডিবেটে কিন্তু ট্রাম্পই আসলে কামালাকে এইসব বিষয়গুলোতে অনেকটা বাঁচিয়ে দিয়েছেন বলা যায়। কারণ যখন অ্যাবর্শনের বিষয় উঠছিল তখন ট্রাম্প বলছিল যে জন্ম নেওয়ার পরও শিশুকে তোমরা মেরে ফেলতে চাও। আবার অন্যদিকে যখন গাজা ইস্যুটা আসে তখন কিন্তু ট্রাম্পই আক্রমণ করে বলছিল যে কামালা তুমি ইসরায়েলকে পছন্দ করো না, এসব বলে হয়তো বিষয়টা অন্যদিকে চলে গেছে। আমি ঘোরানোর চেষ্টা করেছে, যেটা কমলা হ্যারিসও চেয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে ওখানে অডিয়েন্সদের নিউট্রাল ভোটারদের, কারণ টার্গেট হচ্ছে তারা যারা ডিসাইডেড ভোটার, তারা খুব একটা নড়চড় হবে না আমরা জানি, কিন্তু যারা এই আনডিসাইডেড গ্রুপগুলোর মধ্যে প্রত্যেকেরই একটা এজেন্ডা ছিল, তারা কিছু ডিটেলস শুনতে চাচ্ছিল। তারা জানে হয়তো ট্রাম্পের কাছ থেকে এটা পাবে না, ট্রাম্প কোথাও পলিসি ডেফিনিশন, সেখানে ফিলাডেলফিয়াতে ছিলাম, কয়েক হাজার প্যালেস্তাইনি সমর্থকদেরকে আমরা দেখেছি তারা বিশাল মিছিল করেছে ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারের সামনে, কয়েক হাজার প্যালেস্তাইন বিশাল মিছিল করেছিল সব বাধা উপেক্ষা করে। আমরা একেবারে শেষে দিকে আছি। হাসান ফেরদৌস ভাই, আপনার কাছে পোপের মন্তব্য সম্পর্কে জানতে চাই। পোপ আজকে যে কথাগুলো বলেছেন যে কামালা জীবনের বিপক্ষে, অন্যদিকে ইমিগ্রেশনের বিপক্ষে ট্রাম্প, তাই তিনি দুজনকে আসলে বলছিলেন যে কম শয়তান কিংবা কম খারাপ মানুষকে বেছে নেওয়ার ভোট হবে এটি। এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। আমি মনে করি পোপ আমেরিকার রাজনীতি সম্পূর্ণ ইররিলেভেন্ট, তার কোনো স্ট্যান্ডিংই নেই। এই লোকটি এমন কিছু করেনি, গাজায় হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, তিনি কোথায়? তার তো কোনো আওয়াজ শুনি না আমি। এই লোকের কাছ থেকে আমি কোনো পরামর্শ শুনতে চাই না, তার কাছ থেকে আমি কোনো অ্যাডভাইস শুনতে চাই না, কারণ তিনি আমাকে এমন কিছু বলবেন বা এমন কিছু করবেন না যা থেকে আমার অবস্থার উন্নতি হবে। আমার চোখে ইজ কমপ্লিটলি ইররিলেভেন্ট। ওকে, আমরা একেবারে শেষ মিনিটে আয়েশা দেওয়ান, আপনার কাছে যেটি জানতে চাই, রাশিয়া বলছে এখন যদি কোনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয় তাহলে ধরে নেওয়া হবে এটা ন্যাটো তার বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। ন্যাটো তো অনেক আগে থেকে নেমেছে, নতুন করে আসলে কি ইঙ্গিত দেওয়া হচ্ছে এইসব কথা বলে? আমরা জানি যে এই মুহূর্তে যেহেতু পুরো একটা রাজনীতি, স্পেশালি ইউক্রেনের সাথে যে ব্যাপারটা হচ্ছে, জেলেনস্কি অনেকখানি আধিপত্য বিস্তার করছে এই যুদ্ধে, তো সেখানে পশ্চিমা সমর্থন তো আছেই, কিন্তু তারা একটু স্ট্রং হয়ে কাম ব্যাক করছে, সেটাকেই একটু অ্যালার্মিং ফিল করেই এখন রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের স্টেটমেন্ট গুলো দেওয়া হচ্ছে, যাতে এটা নিয়ে আবার সবাই একটুখানি চিন্তা ভাবনা করে কিংবা একটু ডিস্ট্রাকশনও হয়, কারণ তারা হয়তো কিছু একটা করবার পরিকল্পনা করছে যেটা মাঝখানে তাদের বেশ উইক হয়ে গেছিল রাশিয়া কম্পারেটিভলি। তো এই যুদ্ধের ব্যাপারটাকে, কারণ আমেরিকার নির্বাচন সামনে, এটাও একটা বিরাট ফ্যাক্টর, সেখানেও পশ্চিমা জোটের সামনে একটা এ ধরনের বাণী আসা, সেটা নিশ্চয়ই ফোকাসটাকে একটুখানি সরিয়ে দেওয়া। এখানে অনেক কিছু আমরা জানি, রাশিয়া ভীষণই এসব ব্যাপারে ডিপ্লোম্যাটিক বলবো না, মানে পুরোপুরি এই ধরনের ঘটনাগুলো যখন করে কিংবা স্টেটমেন্ট দেয়, সেটা অনেক কিছু হিডেন মেসেজ এটার সাথে চলে আসে। তো সেরকমই একটা কিছু এই সময় তারা করছে। আর আপনার আগের কথার যদি সূত্র ধরে আমি, যেটা হাসান ভাই বলেছেন একেবারে ইররিলেভেন্ট পোপের কথা, সেটা আমি এগ্রি করি, কিন্তু এই পয়েন্টটা এখনকার জন্য আমেরিকার স্পেশালি ইয়াং ভোটার্সদের জন্য এই বিষয়টিকে অ্যাড্রেস করা ভীষণ জরুরি। এই যে দুটো ব্যাপার, যে ব্যাপারটা পোপ বলেছেন, এটা কিন্তু সাধারণ অনেক, আপনি ইয়াং জেনজিদের জিজ্ঞেস করলো তারা বলবে যে আমরা দুজনের কাউকে খুব বেশি পছন্দ করি না, কারণ পলিসির জন্য, বিশেষ করে মিডল ইস্টার্ন পলিসি নিয়ে, কেউ কেউ অ্যাবর্শন নিয়ে। তো বলছে এখন দুজনের মধ্যে আমাদেরকে যদি বেটার অফ চুজ করতে হয়, আমরা কমলা হ্যারিসকে করবো। তো এখানে একটা এই ব্যাপারটা ইন্টারনালি কাজ করছে
অনেকের মাঝে, কিন্তু সেখানে অবশ্যই আমি বলবো যে এই মুহূর্তে কমলা হ্যারিস আমাদের জন্য আশার বাণী, এবং সেখানে আরো উনি যে পলিসিগুলো নিয়ে এমফাসাইজ করবেন, যেটা নিউট্রাল ভোটারদেরকে আরেকটুখানি তার পার্সেন্টেজ আমি বলবো পোলে আরেকটু এগোতে হবে, কারণ এখনো খুব কাছাকাছি। এর থেকে একটু যদি বের হতে পারে সবার জন্য। হাসান ভাই যদি কিছু যুক্ত করতে চান 30 সেকেন্ড, এরপর আমরা শেষ করব। রাশিয়ার ইস্যু। আমি আশাবাদী যেভাবে এগুচ্ছে এই মুহূর্তে লক্ষণটা ভালো কমলা হ্যারিসের জন্য, কারণ ডোনাল্ড ট্রাম্পকে হারানো খুব জরুরি আমেরিকার জন্য, বিশ্বের জন্য, এটা মাথায় রাখতে হবে। কমলা হ্যারিস জিতুক না জিতুক আমার জন্য গুরুত্বপূর্ণ নয়, ট্রাম্প হারুক। ট্রাম্পের পরাজয় মানে কর্তৃত্ববাদের পরাজয়, ট্রাম্পের পরাজয় মানে আইনবিহীনতার পরাজয়, ট্রাম্পের পরাজয় মানে অসত্যের পরাজয়, এবং সর্বোপরি গণতন্ত্রের জয় হবে হয়তো ট্রাম্পের হেরে যাওয়ার মাধ্যমে, যেটা হয়তো ডেমোক্রেটিকরা বলতে সে কারণে চাইছেন। ট্রাম্পের পরাজয় খুব গুরুত্বপূর্ণ। কমলা হ্যারিস জিতলো কি জিতলো না অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু বাই ডিফল্ট হয়তো তিনি সুবিধাটা পেয়ে যাবেন। হাসান ফেরদৌস ভাই এবং আয়েশা আপা, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং একই সাথে দর্শক আপনারা যারা দেখছিলেন এতক্ষণ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।